ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। সাফেদ রঙা চাদরের ঠিক মাঝে কারোর রঙের রক্তের দাগ লেগে আছে। মেয়েটির পুরো নগ্ন দেহে শুধু পাতলা একটি চাদর দিয়ে বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ছেলেটির প্যান্টের বেল লাগাচ্ছে। মেয়েটি নিজের দুর্বলতা কাটিয়ে শোয়া থেকে উঠে বসে ছেলেটির উদ্দেশ্যে বলে, এখনই চলে যাবে তুমি? ছেলেটা সামান্য ঠোঁট কামড়ে হেসে বলল, কেন, আরও চাই নাকি তোমার? মেয়েটার লজ্জা মিশ্রিত এক হাসি দিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করলো। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, ধ্যাত, কিসব বলছো? আমি বলতে চেয়েছি একটু পরেই তো ভোর হয়ে যাবে। সূর্যের আলো ফুটলে না হয় চলে যেও। বাবা মা আসতে তো একটু দেরি তো হবেই। কিন্তু ছেলেটি মেয়েটির কথা মানল না। রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়াতেই মেয়েটি পেছন থেকে টেকে উঠল। সানি। ছেলেটার পা থেমে গেল। সে মাথা ঘুরিয়ে মেয়েটার ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি? মেয়েটি সরল ভঙ্গিমায় বলল, আমার ভালোবাসার প্রমাণ পেয়েছ তো? ছেলেটি সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসল, যা রাতের অন্ধকারে ঠিক বোঝা গেল না। কিন্তু জানালার বাইরে থেকে একজোড়া চোখের নজর এড়ালো না সেই হাসি। ছেলেটি ধীর কণ্ঠে উত্তর করল, পেয়েছি। ছেলেটি আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মানুষটা নিজেরকে আড়াল করে ফেলল দ্রুতই। তার নয়নজোড়া ছলছল করছে পানিতে। সে বিশ্বাস করতে পারছে না তার বোন এমন জঘন্যতম একটা কাজ করছে। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব বিলিয়ে দিল তার বোন। বাড়িতে মা বাবা কেউ নেই, শুধু রয়েছে আনিকা এবং নোভা। বাড়ি খালি থাকায় এই সুযোগে আনিকা তার প্রেমিক সানিকে রাতে তার বাড়িতে ডাকে, কারণ সানি তাদের মাঝে সম্পর্কে রাখতে চাচ্ছিল না। আনিকার বেশি জোরাজোরিতে সানি আনিকার কাছে ভালোবাসার প্রমাণ হিসেবে রাতে তার সঙ্গে কাটাতে বলে। আনিকা প্রথমে একটু ইতস্তত করলেও নিজের ভালোবাসা হারানোর ভয়ে রাজি হয়ে যায়। রাতে পানি খাওয়ার জন্য নোভার ঘুমটা হঠাৎ ভেঙে যেতেই সে রুমের বাইরে আসতেই তার সৎবোনের ঘর থেকে গুংরানির শব্দ পায়। আর সে এগিয়ে এসে জানালার দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পায় তাদের মিলনের আবছা দৃশ্য। সাথে সাথেই নিজের চোখ ফিরিয়ে নেয়। তার বোন বিয়ের আগে এসব করছে ভাবতেই তার গা গুলিয়ে এলো। কিন্তু সে যদি বোনকে বোঝাতে চায় বা কিছু বলতে চায়, তাহলে তার বোন তার গায়ে হাত তুলবে, এবং তার বাবা অথবা তার সৎ মাকে কিছু বলতে গেলে সেও তার গায়ে হাত তুলবে। কেউ তার কথা শুনবে না বা বিশ্বাসও করবে না। তাই নোভা কিছু না বলে সেখান থেকে চলে যায়। আই জাস্ট ওয়ান্ট ইউ ফাক মি। আই ওয়ান্ট টু ফিল ইউ ডিপলি। তুমি কেন বুঝো না? আমি তোমাকে ভীষণভাবে চাই। অ্যাভেলিন ধীরে ধীরে ছেলেটির ওরুর ওপর বসে তার ঘাড়ে আঁকা ট্যাটুর রেখা অনুসরণ করে আঙুল চালাচ্ছে। ছেলেটিও চাচ্ছে তার চোখের গভীরতা হারিয়ে যেতে। মেয়েটি তাকে যে ভীষণভাবে পেতে চায় তা কোনো রকমের ভয় বা লজ্জার বাধা ছাড়াই প্রকাশ করছে, এইটা তার কাছে ভীষণ রকম ভালো লাগছে। নাইট ক্লাবের আলো ঘুরছে, লাল, নীল, হলুদ, সবুজ প্রতিটা আলো শুধু পরপর তার চোখে মুখে এসে ঘুরপাক খাচ্ছে। আর সেই আলোতেই ছেলেটির ভিন্ন রঙের চশমা চোখের মণিজোড়া জ্বলজ্বল করছে। লন্ডনের এক বিলাসবহুল ক্যাসিনো ক্লাবের ভেতরে আজ রাতটা ভীষণ আলাদা। ভিআইপিরা ধূমপান করছে আর চারপাশে চকমকে আলোতে ঝলঝল করছে। কিন্তু এই আড্ডার মূল চরিত্ররা হলেন ভাইপার গ্যাংয়ের সদস্যরা। লন্ডনে তাদের আস্তানা, পুরো যুক্তরাজ্যে তাদের এক নামে জানে, ভাইপার গ্যাং। তাদের নামের মতোই প্রত্যেকটা সদস্যই ভয়ঙ্কর বিষধর এবং হৃদয়হীন। ভাইপার গ্যাংয়ের প্রধান এইডেন জায়দাদ, পুরো দেশের কাছে পরিচিত ডেথ কিং হিসেবে, যার অর্থ মৃত্যুর সম্রাট। সকালেই মানতে নারাজ যে তার ভেতরে হৃদয়ের কোনো অংশ আছে। অবশ্য তার আরও একটা নাম আছে, দ্য রুথলেস কিং, নির্মমতার রাজা। নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা, নিষিদ্ধ ড্রাগ, মানুষের রক্তে গোসল করা তার দৈনন্দিন কাজের অংশ। এইডেন জায়দাদ এর অন্যতম সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো তার চোখ।
বাকি সব সাধারণ মানুষের মতো তার চোখ নয়। তার দুই চোখের মণি দুই ভিন্ন রঙের। তার ডান পাশের চোখের রং স্বচ্ছ আকাশের ন্যায় নীলাভ, আর বাম পাশের চোখের মণি হালকা বাদামি। তার দুই ভিন্ন রঙের চোখের মনির জন্য তার পরিচয় ব্যাপক। তার চোখের জন্যই যেন তাকে আরও বেশি হিংস্র মনে হয়। এভেলিনের ছোটবেলার ভালোবাসার পুরুষটি হলো এই ছেলেটি, এইডেন জায়দাদ। ভীষণভাবে চায় সে এইডেনকে, কিন্তু এইডেন কখনোই তাকে ধরা দেয় না। অন্য নারীদের সাথে সে বিছানায় যেতে পারে, কিন্তু তার সাথে কখনোই যায় না। হঠাৎ একজন দৌড়ে আসে, এডউইনের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এভেলিন এইডেনের উড়ু থেকে উঠে দাঁড়ালো। তার ভ্রু কুঁচকে গেল পর মুহূর্তে। আশেপাশের বাদ্যযন্ত্র শব্দ মুহূর্তেই থেমে গেল। পেছনে গার্ডরা হাতে দাঁড়িয়ে আছে। গার্ডগুলো লোকটাকে জোর করে ধরে এনেছে। লোকটা পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি সব মুছে ফেলছি আমার রেকর্ডার থেকে। আপনি নিচে চেক করে দেখুন। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার, এইবারের মতো। এইডেন পা ঝাড়ি মেরে লোকটাকে ফেলে দিল। এক লাথিতে দুই হাত পেছনে ছিটকে পড়ল বয়স্ক লোকটা। সম্পূর্ণ কালো পোশাকে আবৃত ছেলেটা এবার উঠে দাঁড়ালো সোফা থেকে। তার লং কোট হাঁটু অবধি এসে নেমেছে। তার উচ্চতা দেখে ফ্লোরে লুটিয়ে থাকা লোকটি মাথা তুলে তাকালো। 6 ফুট 3 ইঞ্চির উচ্চতায় লোকটির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এইডেনকে বয়স্ক লোকটার কাছে পাহাড় সম উঁচু মনে হলো। হালকা আলোতে এইবার তার চেহারা স্পষ্ট হলো। ধবধবে ফর্সা চেহারা, ডানফুর পাশে লম্বা একটা কাটা দাগ, আর এই কাটা দাগ যেন তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করেছে আরও। সুচালো তীক্ষ্ণ চোয়াল, সিগারেট টানার ফলে ঠোঁট পুরো বেগুনি রং ধারণ করেছে। চোখ দুটো ভীষণ হিংস্র দেখাচ্ছে। এইডেনকে ভালো করে সোজা হয়ে দাঁড়াতেই পেছনের দাঁড়ানো গার্ড এসে তার পরনের লং কোট খুলে নিল। তখনই তার পরনের কালো শার্টের ওপর দিয়েই স্পষ্ট হলো তার সুগঠিত পেটানো শরীর। হাতের শক্ত পেশিগুলো ফুলে আছে। যে শার্ট এর বোতাম খুলে হাতা গুটিয়ে নিল। উন্মুক্ত হলো তার বাম হাতে ট্যাটু করা কাঁটাওয়ালা এক গোলাপ, যাকে একটি বিষধর ভাইপার সাপ পেঁচিয়ে রেখেছে। তার হাতের বুড়ো আঙুল বাদে বাকি 4 আঙুলে ল্যাটিন শব্দ MORS লেখা, যার সরাসরি অর্থ বোঝায় মৃত্যু। ল্যাটিন পুরাণ মতে মর্স কোনো সাধারণ শব্দ নয়, বরং তিনি স্বয়ং মৃত্যু দেবতা কিংবা যমদূত। ডান হাতের কবজির ওপর হিংস্র এক হায়নার মাথার ট্যাটু। তার উপর দিয়ে কোনো কিছুর লেজের একাংশ দেখা যাচ্ছে, কিন্তু শার্টের হাতার জন্য পুরোটা বোঝা যাচ্ছে না। হাতের উপরিভাগ থেকে কোনো ট্যাটু করা অংশ হয়তো নিচ অবধি এসেছে, তারই এক অংশ হয়তো দেখা যাচ্ছে। লোকটা কাঁদতে কাঁদতে এবার এইডেনের পা পেঁচিয়ে ধরে বলল, স্যার আমাকে কিচ্ছু করবেন না স্যার, আমার স্ত্রী 8 মাসে প্রেগন্যান্ট, ওর আপন বলতে আমি ছাড়া কেউ নেই। এইডেন হাত বাড়িয়ে দিল এক পাশে দাঁড়ানো গার্ড একটা ভারী বন্দুক এগিয়ে দিল। লোকটা ভয়ে পিছিয়ে গিয়ে বলতে লাগলো, স্যার মারবেন না আমায়। এইডেন ধীর পায়ে এগিয়ে তার কর্কশ গলায় বলল, 1 পা এগিয়ে। 2 পা পিছিয়ে যাওয়া লোক, আমি ভীষণ অপছন্দ করি মিস্টার এন্ডু মারেন্টি। এই কথা বলেই লোকটার মাথার ঠিক ওপর মাঝ বরাবর গুলি করলো। সাথে সাথে লোকটার মগজ ছিটকে এইডেনের মুখে পড়ল, এছাড়াও আশেপাশে ছিটিয়ে গেল। মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে এলো। লোকটা গোংরানির মতো শব্দ করতে লাগলো। অমন গোংরানির শব্দে এইডেন বিরক্ত হলো কিছুটা। মরবে যেহেতু এত সময় নিচ্ছে কেন মরতে লোকটা? সে পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে লোকটার গলায় ছুরি গেঁথে দিল। এরপর আবার বের করে আবার গেঁথে দিল। বারংবার করে পাগলের মতো ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। লাশটা নিস্তেজ হয়ে গেল পুরোটাই। এইডেনের চেহারায় রক্ত মেখে গিয়েছে পুরোটা। সে সামান্য বাঁকা হাসলো, এরপর বলল, তোর রক্তে নিজেকে ভেজানোর তৃষ্ণায় তৃষার্ত হয়েছিলাম আমি। এর একটু পরে থেমে আবার বলে,
সরিয়ে ফেল লাশটাকে, সুন্দর করে প্যাকিং করে ভিপির বাড়িতে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। সাথে একটা চিরকুট পাঠিয়ে লিখে দিস তাতে, আ সুইট লিটল গিফট ফ্রম গ্যাংস্টার বস এইডেন জায়দাদ। অ্যালার্ম ঘড়ির কর্কশ শব্দে নোভার ঘুম ভাঙে। জানালার পর্দা ভেদ করে সূর্যের হলদে আলোক রোশনি একদম হালকা বাদামি চোখ জোড়ায় পড়েছে। আলো দেখে পড়ার আলো চোখে পড়ের দরুন হালকা বাদামি রঙের হ্যাজেল চোখের মনি কাচের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। আজ বাড়িতে যেহেতু কেউ নেই, তাই আজ নোভাকে বকাঝকা দেওয়ার জন্য কেউ নেই, তাই আজ তার ভীষণ মন ফুরফুরে। সকাল সকাল বাড়ির কাজ শেষ করে সে তৈরি হচ্ছে। দিঘির পাড়ে যাবে আজ সে গোসল করতে। আনিকাও ঘুম থেকে উঠতে উঠতে দুপুর গড়িয়ে যাবে, তার মা বাবাও আসবে দুপুরেই। তাই সে দ্রুত কাজ শেষ করেছে, কারণ দুপুরের আগে তাকে বাড়ি ফিরতে হবে। আবার তার তো বাড়ি থেকে বেরোনোই বারণ। তার সৎ মা তাকে সব সময় বাড়িতে আটকে রাখে। কোনো মানুষ এলে তাদের সামনেও কখনো ভুল করেও যেতে দেয় না। তাই আজ তাদের অনুপস্থিতিতে বাড়ির বাইরে বেরোবে একটু। সেই ছোটবেলায় তার বাবার সাথে এসেছিল, এরপর তার সৎমা আসার পর বাবাও তাকে আর আনেনি। বেলা গড়িয়ে 11:30 কাটায়। স্বচ্ছ দিঘির পানি টলমল করছে। নোভা সিঁড়ি বেয়ে পানির কাছে নামলো। একদম শেষ সিঁড়িতে বসে সে নিজের চুল খুলে দিয়ে পানিতে পা ভেজালো। পিঠময় ছড়িয়ে আছে তার সোনালি ঘন কেশ। রোদের আলোতে সেই চুল যেন ঝলমল করছে আরও। প্রায় বেশ কিছুক্ষণ পর নোভা পানিতে নামতে যাবে, ঠিক তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। এক্সকিউজ মি। নোভা হঠাৎ কারো কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতে গিয়ে তাল সামলাতে না পেরে পানিতে পড়ে যেতে নেয়, আর ছেলেটি তার হাত ধরে ফেলে। হাতে কারো ছোঁয়া পাওয়া বিদ্যমান, সাথে সাথেই নোভা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। ছেলেটা যেন তৎক্ষণাৎ নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে, নোভাকে নিয়েই পানিতে পড়ে যায়। নোভা চোখ খিচে চিৎকার করে ওঠে। ছেলেটা নিষ্প্রাণভাবে নোভার দিকে চেয়ে আছে। আশেপাশে কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। নোভার দুধের মতো ফর্সা চেহারা, তার সোনালি চুল এলোমেলোভাবে ভিজে লেপ্টে আছে। হালকা বাদামি হ্যাজেল চোখ জোড়াও চলচল করছে। ছেলেটা বিড়বিড় করে বলে ওঠে, পড়ি। হঠাৎ আশেপাশের লোকজন এর আওয়াজ তার শ্রোতবিদ ফিরে। সে আশেপাশে চোখ বুলিয়ে দেখে অনেক মানুষ এসে ভিড় হয়ে গেছে। এর মাঝে নোভা নিজেকে গুটিয়ে আড়াল করার চেষ্টা করছে। তার লালচে ঠোঁটচোরা ভয়ে আতঙ্কে তিরতির করে কাঁপছে। ছেলেটা বুঝতে সময় লাগলো না এখানে আসলে এত লোকের ভিড় কেন জমেছে। নোভা চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। ভয়ে তার হাত কাঁপছে। কি হবে এখন তা ভেবেই তার গলা শুকিয়ে যাচ্ছে। দুপুর 2টো, সুলতান বাড়ির সামনে আজ বিশাল লোকের ভিড়। বাগানের ঠিক মাঝ বরাবর রাজকীয় এক চেয়ারে বসে আছেন শেরহাব সুলতান। শেরহাব সুলতান এই সুলতান পরিবারের প্রধান, আর দাদার বাবারা চাচারা ছিলেন আগের আমলের সুলতান। সে সূত্রে তাদের নামের সাথে সুলতান পদবি বয়ে গিয়েছে। নামের মতো তাদের অর্থ সম্পদ সুলতানদের মতোই। বর্তমান তিনি উক্ত এলাকার চেয়ারম্যান পদে রয়েছেন। ওনার এক ছেলের নাম নাহিয়ান সুলতান। নাহিয়ান তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। অপরদিকে দাঁড়িয়ে আছে নোভা এবং তার বাবা। নোভার সৎমা আসেনি এইখানে। নোভা তার নিজের মেয়ে না, তাই সে এসব অপমান নিজের ঘাড়ে নিতে পারবেন না। আশেপাশের লোকজন নানান ধরনের কথা বলে যাচ্ছে। হঠাৎ একজন বলে ওঠে, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে যেন শাস্তি মওকুফ না হয়। আমরা চাই ওরা দুজনেই ওদের প্রাপ্য শাস্তি পাক। শেরহাব সুলতান গম্ভীর মুখ মাথা নাড়লেন। এরপর নিজের ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, দিঘির পানিতে তোমরা দুজন কি করছিলে নাহিয়ান? নাহিয়ান এবার নোভার দিকে তাকালো। মেয়েটার মুখ ভয়ে চুপসে গিয়েছে। নাহিয়ান ভারী কণ্ঠে জবাব করলো, আব্বা, মেয়েটা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাচ্ছিল। আমি ওকে ধরতে গিয়ে দুজনেই পানিতে পড়ে যাই, আর এটাই এলাকার লোকজন তিল থেকে তাল বানিয়েছে। অনেকেই তাকিয়ে দেখছেন নোভাকে। এই এলাকার খুব কম সংখ্যক মানুষই নোভাকে চেনে। অতিমাত্রায় সুন্দরী হওয়ার দরুন তার সৎমা তাকে বাড়ি থেকে বেরোতে দিত না। নোভাকে নিয়ে আশেপাশের মানুষদের প্রশংসা শুনলে তার ঘা পিত্তি জ্বলে উঠত। তাই খুব ছোট বয়সেই নোভাকে বাড়ি থেকে বেরোনো নিষেধ করে দিয়েছিলেন। স্কুলেই যেতে দিত না, শুধু পরীক্ষায় যেতে দিত, তাও যতটা সম্ভব সকলের নজর আড়াল করে। তাই অনেকেই নোভাকে চেনে না।
সেই না দেখা তালিকায় নাহিয়ান নিজেও একজন। সে তো প্রথম দেখে ভেবেছে হয়তো কোনো বিদেশিনী হবে, হয়তো বাংলাদেশি মেয়েদের মতো চুল, চোখ যে এতটা ভিন্ন হতে পারে সেটা তার জানা ছিল না। এই প্রথম সে এত সুন্দরী সোনালি চুলের কোনো অপরূপা মেয়েকে দেখল। পেছন থেকে সিদ্দিক সাহেব হাসতে হাসতে এগিয়ে এসে বললেন, চেয়ারম্যান সাহেব, আমার ছেলে কিন্তু দেখেছে আপনার ছেলে আর ওই মেয়েকে একসাথে পানিতে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, আর আপনার ছেলে মিথ্যে বলে ঘটনা কাটানোর চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই অন্যায়কে প্রশ্রয় দেন না, তাই না? নাহিয়ান রাগে চোখ বন্ধ করে হাত মুষ্টি করে ফেলল। এত লোকজন জড়ো করা যে সিদ্দিক আর তার ছেলের কাজ, এইটা আর বুঝতে সময় লাগলো না। আশেপাশের লোকজন ছিছিক করছে নোভার ওপর। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে নোভার। এত কষ্ট তো বোধহয় সেদিনও লাগেনি যখন ওর সৎমা ওকে খুন্তি গরম করে শেখা দিত। হঠাৎই নাহিয়ান সকলের সামনে বলে ওঠে, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই আব্বা। ক্যাসিনো ক্লাবের ভেতরে আজ যেন উচ্ছ্বাসে প্রজ্বলিত আগুন চলছে। একটার পর একটা টেবিলে বাজির খেলা চলছে। কার্ডের শব্দ, কার্ডের চিপের শব্দ, মানুষের চিৎকার চারপাশে মুখরিত। তবু সব কোলাহল ছাপিয়ে ক্লাবের একদম মাঝখানে সবচেয়ে বড় টেবিলটাতে ভিড় জমিয়েছে সবচেয়ে বেশি। এই টেবিলে বসে আছে ভাইপার গ্যাং। কালো মার্বেলের টেবিল জুড়ে ছড়ানো কোটি কোটি পাউন্ডের বাজি। বাতাস ভারী হয়ে আছে মদের গন্ধে, সিগারেটের ধোঁয়ায়, তার মৃত্যু ভয়ের উত্তেজনায়। সবাই জানে এই টেবিলে বসে থাকা মানুষটির সাথে বাজি লড়া মানে নিজের মৃত্যু নিশ্চিত করা। এই টেবিলের খেলতে হলে টাকার পাশাপাশি নিজের দেহের মূল্যবান কোনো এক অঙ্গ বাজি রেখে খেলতে হয়। এইটেন এর শেষ কার্ডটা টেবিলে পড়তে মুহূর্তের মধ্যে ক্লাবের অর্ধেক জুড়ে শুধু হুঙ্কার, চিৎকার, উল্লাস ছড়িয়ে পড়ে। আর একটা জয়, আর একটা বিশাল অঙ্কের টাকা। এইবারও এইটেন চেয়ারে হেলান দিয়ে বসে ঠোঁটে সামান্য বাঁকা হাসি টানল, আর তার দুই ভিন্ন রঙের চোখের কোনো আলাদা কোনো উল্লাস নেই, শুধু বিজয়ের ছাপ স্পষ্ট। এই জয়ের পেছনে এভিলিনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। পুরো খেলা জুড়ে সে নিঃশব্দে ইশারা দিয়েছে চোখে চোখে। সেই সময়ে ঠিক চালটা এইডেনের দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ করেই বস সবার সামনে একদম তোয়াক্কা না করেই এইডেন এক হাতে এভিলিনকে টেনে নেয়। মুহূর্তের মধ্যেই মেয়েটা এসে বসে পড়ে তার পায়ের ওপর। ক্লাবের আলোয় এভিলিনের লাল রঙের রঞ্জিত ঠোঁটজোড়ায় হাসি ফুটে ওঠে। এইডেন তার ঠোঁটে এক চুমু দিয়ে নিচু স্বরে বলে, টুডে নাইট ইজ ওনলি ফর ইউ, অ্যাভা। আমার জয়ের খুশিতে আজ তোমাকে খুশি করব আমি। এভিলিনের চোখ খুশিতে চকচক করে ওঠে। এইটাই তো চেয়ে এসেছে এতদিন ধরে। এইডেনের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছে সে, যা কখনোই হয়ে ওঠেনি। এইবার নিজের সবটা দিয়ে এইডেনকে ধরে রাখবে সে। এইডেন পকেট থেকে একটা চকচকে ধাতব চাবি বের করে সবার সামনে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, রুম নাম্বার 403, টু বি কন্টিনিউড। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 1 চলবে। কেমন হয়েছে? ভালো লাগলে কন্টিনিউ করব, এজন্য জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।